নমস্কার চাষি ভাইগণ, আপনাদেরকে এএনএমও সায়েন্টিফিক এগ্রি ফার্মিং চ্যানেলে স্বাগতম জানাই। আজকে আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্স ভিডিও নিয়ে আলোচনা করতে এসেছি। তো তাই ভিডিওটি স্কিপ করে দেখবেন না বা কেটে কেটে দেখবেন না, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি টিপে রাখুন, আপনাদের অবশ্যই কাজে আসবে। এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে ধান চাষে বা বড় ধান চাষে কাদায় কী হারে সার প্রয়োগ করলে অধিক ফলন পাওয়া যায়। তো যারা এখনও ধান রোপণ করতে পারেননি বা ধান রোপণ করব ভাবছেন, তারা আমার চ্যানেলে গিয়ে এর আগের ভিডিওটি দেখে আসুন, খুবই আপনাদের কাজে আসবে। তো আসুন আজকের আলোচনায় ফিরে আসি। জাপান সার হিসাবে কি প্রয়োগ করলে অধিক পাশ কাটি বা অধিক গোছ পাওয়া যাবে সেই বিষয়ে। তো যারা ধান রোপণের পর 15 থেকে 21 দিন বা 15 থেকে 25 দিনের মতন আপনাদের গাছের বয়স হয়ে গিয়েছে, তারা অবশ্যই আর দেরি করবেন না, তারা প্রথম চাপান দিয়ে দিন। কারণ এই সময় ধানের পাশ কাটি আসতে চলেছে, আর এই পাশ কাটিয়েই আপনাদের পরবর্তীকালে ফলন বাড়াতে সাহায্য করবে মূল কাটির তুলনায় বহু হারে। তো এই সময় যে সময় ধানের পাশ কাটি আসতে শুরু করে, সেই সময় ধানের প্রচুর নাইট্রোজেনজনিত সারের খাদ্যের প্রয়োজন হয়। তার সাথে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সালফার এবং আরও অন্যান্য অনুখাদ্যেরও প্রচুর প্রয়োজন হয় ধানের গাছে। তাই আপনাদেরকে বলে রাখি, ধানের পাশ কাঠি যদি অধিক বৃদ্ধি পেতে চান এবং মূল কাঠির তুলনায় অধিক ফলন পেতে চান, আপনারা তো জানেনই যে ধানে মূল কাঠির তুলনায় পাশ কাঠিতে দ্বিগুণ হারে বা 1.5 গুণ হারে ফলন পাওয়া যায়। তাই আপনারা এই পাশ কাঠি কীভাবে বৃদ্ধি করবেন, এই পাশ কাঠি কীভাবে সঠিকভাবে আনবেন, সে বিষয় নিয়েই আজকে আলোচনা করব, এবং তার সঠিক খাবার বা তার সঠিক চাহিদা কীভাবে মেটাবেন সে বিষয় নিয়ে আজকে জানাবো। আপনারা অবশ্যই এই সময় বিঘা প্রতি ধানের চেহারা অনুযায়ী বা ধানের গ্রোথ অনুযায়ী বুঝে শুনে ইউরিয়া সার বা নাইট্রোজেনজনিত সার প্রয়োগ করবেন। কারণ অতিরিক্ত হারে যদি আপনারা ইউরিয়া সার প্রয়োগ করেন, সেক্ষেত্রে ধানের সেল ওয়াল বা কোষ প্রাচীর একেবারে পাতলা হয়ে যায়। তার জন্য যাতে আপনাদের কোনো সমস্যা না হয় এবং সঠিক পরিমাণে সারের চাহিদা মেটাতে পারেন, তার সঠিক ডোজ গাছের গ্রোথ চেহারা দেখে বুঝে সুঝে প্রয়োগ করবেন। অতিরিক্ত হারে কম বা অতিরিক্ত হারে বেশি প্রয়োগ করে ফেলবেন না। তা আসুন আজকে আপনাদের বিঘার হিসাবে বা 33 শতকের জমির পরিমাণ অনুসারে কী পরিমাণ সার প্রয়োগ করলে আপনারা সঠিক রেজাল্ট পাবেন সেটাই জানাই। তো এই সময় ধানের চেহারা যদি আপনাদের একটুকু ভালো বা আপনারা কাদা যদি সঠিক পরিমাণে সার প্রয়োগ করেছেন, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই তো গাছ ঠিকঠাক থাকবে, গাছের চেহারাও ঠিক থাকবে। তাই তো আপনাদের গাছের যদি গ্রোথ বা চেহারা খুব একটা ভালো বুঝতে পারছেন বা খুব একটা ভালো রয়েছে বা খুব একটা নাইট্রোজেনজনিত সারের অভাব নেই, সেক্ষেত্রে আপনারা পরিমাণ মতো চাহিদা বুঝে বিঘা প্রতি 8 কেজি হিসাবে ব্যবহার করতে পারেন। এবং যদি আপনাদের দেখে বুঝতে পারেন যে গাছ লাল হচ্ছে, গাছের মধ্যে নাইট্রোজেনজনিত সারের অভাব দেখা দিয়েছে, সেক্ষেত্রে আপনারা বিঘা প্রতি অবশ্যই 10 থেকে 12 কেজি হিসাবে ইউরিয়া সার প্রয়োগ করুন। এবার বলি, শুধু ইউরিয়া যদি প্রয়োগ করেন সেক্ষেত্রে খুব একটা ভালো পাশ কাঠির সংখ্যা আপনারা দেখতে পাবেন না। তো তার জন্য আপনাদের কিছু পরিচর্যা করতে হবে, বা এই সময় কিছু আপনাদেরকে ধানের গাছের গোড়ায় ধানের কিছু খাবার প্রয়োগ করতে হবে। তো বিঘা প্রতি 2 কেজি হারে অবশ্যই আপনারা এই সময় জিঙ্ক সালফেট বা মনোজিঙ্ক কিংবা হাই জিঙ্ক ব্যবহার করতে পারেন। আপনাদের অবশ্যই উপকারে আসবে এবং ধানের পাশ কাঠি অবশ্যই বাড়বে। এবং বাংলাদেশের কৃষকগণ যারা জিঙ্ক সালফেট বা হাই জিঙ্ক পাবেন না, তারা অবশ্যই আপনাদের ওখানে কাস্কা বলে বাজার চলতি পাওয়া যায় এই কম্বিনেশনেরই, তো সেই কাস্কা ব্যবহার করতে পারেন, যেখানে আপনার 36% জিঙ্ক বা দস্তা পাবেন এবং 17.5% সালফার পেয়ে যাবেন। এবার বলি, এর সাথে আপনারা যেটি মিক্স করবেন অতি অবশ্যই 1 কেজি হারে বিঘা প্রতি ম্যাগনেসিয়াম সালফেট, এবং এর সাথে ব্যবহার করবেন 1 কেজি হারে সালফার। এই সালফার আপনার ধানের শিকড় ঠিক রাখতে সাহায্য করে, ধানের গাছে বা ধানের শিকড়ে ফাঙ্গাল ইনফেকশন বা ফাঙ্গাল প্রবলেম জনিত কোনো সমস্যা যদি লেগে থাকে সেটি ঠিক করতে সাহায্য করবে, এবং এর আরও অন্যান্য উপকার তো রয়েছেই। তো সে বিষয়ে এখন আসছি না, তো আপনাদেরকে পরে জানানো হবে। এবার বলি, যারা খারিফ মরশুমে ধান চাষ করেছিলেন এবং সেক্ষেত্রে আপনারা জিঙ্ক সালফেট ব্যবহার করেছিলেন বা জিঙ্ক ব্যবহার করেছিলেন, তাদের এখন বর্তমানে আর জিঙ্ক দেওয়ার জমিতে কোনো প্রয়োজন নেই। কারণ জিঙ্ক 2 বছর পর্যন্ত মাটিতে বা গাছকে খাবার সাপ্লাই দিয়ে থাকে। তাই আর এখন জিঙ্ক সালফেট প্রয়োগ তাই এখন আপনাদের আর জিঙ্ক সালফেট ব্যবহার করার প্রয়োজন নেই। তারা ব্যবহার করতে পারেন বা ব্যবহার অবশ্যই করবেন এই সময় হিউমিক অ্যাসিড
ফলভিক অ্যাসিড কম্বিনেশনের যে সমস্ত সারগুলো বাজারে পাবেন সেই গোত্রের দারুণ রেজাল্ট পাবেন আপনারা। এই হিউমিক অ্যাসিড ফলভিক অ্যাসিড আপনাদের ধানের চেহারা ঠিক রাখে, ধানের গ্রোথ ঠিক রাখে, ধানের শিকড়কে মজবুত করে এবং ধানে অধিক পাশ কাটিয়ে আনতে সাহায্য করে এবং মাটির কন্ডিশনকেও যথেষ্ট ভালো রাখতে সাহায্য করে। তাই অবশ্যই আপনারা এই সময় হিউমিক অ্যাসিড ফলভিক অ্যাসিড ব্যবহার করবেন। ধন্যবাদ। আজকে এখানেই আপাতত শেষ করছি। এরপরে আরও ভিডিও আসবে, তাই আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি শেয়ার করে দিন এবং কমেন্টে জানান আপনাদের কি বিষয়ে ভিডিও প্রয়োজন রয়েছে। আপনাদের অবশ্যই একের পর এক ভিডিও দেওয়া হবে এবং আপনাদের অবশ্যই উপকারে আসবে। চাষবাস রিলেটেড সমস্ত প্রকার নিত্য নতুন ভিডিও পেতে, বিজ্ঞান ভিত্তিক পরিচর্যা, সঠিক সার ওষুধের ব্যবহার জানতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের অবশ্যই কাজে আসবে। ধন্যবাদ। পাশে থাকুন, সাথে যুক্ত থাকুন এবং চ্যানেলটি অবশ্যই আপনাদের দর্শক বন্ধুদেরকে বলে রাখি, যারা চাষবাস রিলেটেড আপনাদের কেউ আত্মীয় বা বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।